কে? শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্পলেন। গপ্পলেনের ট্রাফিক সিগন্যালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প। যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনী, তেমনই অন্যদিকে থাকবে প্রেম, থ্রিলার, অ্যাডভেঞ্চার কাহিনী। আর তার সাথে তো থাকছেই গপ্পলেন অরিজিনালস। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন গপ্পলেন। আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে। আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য। এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্পটিফাই চ্যানেল গপ্পলেনে। আজকে গপ্পলেনে আপনারা শুনবেন তারাপদ রায়ের লেখা চাঁদুবাবু। তারাপদ রায় জন্ম 1936 সালে 17 নভেম্বর বাংলাদেশের টাঙ্গাইলে, প্রয়াণ 2007 সালের 25 আগস্ট। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র। কিছুদিন শিক্ষকতা করেছেন, তারপর সরকারি চাকরি। কবিতা, ছোট গল্প, ছোট উপন্যাস এবং রম্য রচনার জন্য তিনি বিখ্যাত। ছোটদের জন্য লিখে গেছেন অনেক মজার গল্প। এছাড়াও সম্পাদনা করেছেন দুটি লিটিল ম্যাগাজিন, পূর্বমেঘ ও কয়েকজন। এই গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত ভয়ের গল্প 51 এই বইটি থেকে। প্রধান চরিত্রে কাশীনাথ এবং আগন্তুক, গল্প পাঠে অঙ্কনশ্রী হালদার, গল্পের সূত্রধর আমি অসিত, অন্যান্য চরিত্রে সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প চাঁদুবাবু। শীতকালের বিকেল, এমনিতেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তার উপরে আজ সকাল থেকে আকাশ মেঘলা। দুপুরের দিকে একবার ঝিরঝির করে বৃষ্টি পড়েছে। এখন অবশ্য বৃষ্টি নেই, কিন্তু আকাশে কালো ঘন মেঘ জমাট হয়ে আছে। উত্তরে বাতাস বইতে শুরু করেছে। বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। কাশীনাথ দ্রুত হাঁটছিলেন। মনে মনে ভাবছিলেন আজ ডিসেম্বর মাসের 18 তারিখ, বোধহয় পৌষ মাস পড়ে গেছে। পৌষ মাসের প্রথম দিকে কোনো কোনো বছর খুব ঝড় বৃষ্টি হয়। কাশীনাথ একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করেন। চিঠিপত্র, ছোটোখাটো জিনিস এইসব ঠিকানা খুঁজে পৌঁছে দিতে হয় সময় মতো। পৌঁছানোর জন্য আজকাল অনেকেই ডাকের বদলে কুরিয়ারের সাহায্য নেয়। একটু পয়সা বেশি লাগে, কিন্তু দরকারি চিঠি, কাগজ, জিনিসপত্র দ্রুত এবং নিশ্চিত জায়গায় পৌঁছায়। কাশীনাথ আজ যে দিকটায় এসেছেন এই দিকটায় তিনি খুব একটা ভালো চেনেন না। এই অঞ্চলের জন্য কুরিয়ার কোম্পানির আলাদা লোক আছে, কিন্তু কাশীনাথের সেই সহকর্মী অনুপস্থিত থাকায় তার উপরওয়ালা তাকে অনুরোধ করেছেন এই একটি চিঠি যেন তিনি আজকের মধ্যেই পৌঁছে দেন, খুব জরুরি। দমদমের পূর্ব দিকটা খুব ফাঁকা ফাঁকা। আগে তো লোকজন কিছুই ছিল না। এখন অবশ্য এদিক ওদিক 2-4 ঘর মানুষ, কিছু নতুন বসতি দেখা যায়। পুরানো বাড়িঘর যা ছিল তার অধিকাংশই বাগান বাড়ি, কোথাও কোথাও মাছের ভেড়ি, গদিঘর আর 2-1টা কুড়ে ঘর। আজকাল অবশ্য এদিকে ইলেকট্রিক, টেলিফোন সবই এসেছে। মধ্যে মধ্যে হঠাৎ কয়েকটা উঁচু ফ্ল্যাট বাড়ি কিংবা আলো ঝলমলে কারখানা কেমন যেন বেমানান দেখায়। এইসব ভাবতে ভাবতে কাশীনাথ পিচের রাস্তায় পেরিয়ে ভাঙা ইটের রাস্তায় বেশ কিছু তো চলে এসেছেন। তার গন্তব্য চাঁদু রায়ের বাড়ি, 13 কবরখানা রোড। ঠিকানা এইরকম লেখা আছে, তবে ব্র্যাকেটে লেখা আছে পূর্ব ঘুঘুডাঙ্গার 2 মাইল উত্তরে। ঠিকানায় 13 নম্বর এবং কবরখানা, এইরকম দুটো অশুভ ব্যাপার দেখে প্রথম থেকে কাশীনাথের মন কেমন যেন খুঁতখুত করছিল। তার উপরে ইতিমধ্যে আকাশ রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ জোর দমকা হাওয়া, সেই সঙ্গে বরফের মতো ঠান্ডা শীতের বৃষ্টি তেড়ে ধেয়ে এলো।
একটা মোটা খদরের পুরনো চাদর আছে কাশীনাথে, সেটা নিয়ে কোনো রকমে মাথা ঢেকে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে তিনি চারিদিকে তাকাতে লাগলেন। চারিদিকে এবড়ো খেবড়ো মাঠ, বাড়িঘর বিশেষ দেখা যায় না। মাঠের মধ্যে অনেক দেওয়াল উঠেছে, বোধহয় ভবিষ্যতে হাউজিং হবে। মাইলখানেক আগে রাস্তার মোড়ে একটা ঝুপড়ি চায়ের দোকানে দাঁড়িয়ে একবার চা খেতে খেতে তিনি খবর নিয়ে শুনেছিলেন এটাই কবরখানা রোড। তার ধারণা ছিল 13 নম্বর বাড়ি খুব কাছাকাছি কোথাও একটা হবে, কিন্তু এত দূর পেরিয়ে এসেও এখনো 5-7টা বাড়িও কাশীনাথের নজরে পড়েনি। কাশীনাথ আশা করছেন সামনেই হয়তো কোথাও কিছু বসত বাড়ি আছে, তার মধ্যে কোথাও 13 নম্বর থাকবে। তার কারণ বিদ্যুতের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন দূরে নতুন গাছের সারি, মানে সেখানে বোধহয় ফেরির বাঁধ আছে এবং এই রাস্তা সেখানেই শেষ। সুতরাং 13 নম্বর বাড়িটা হয়তো বেশি দূরে নয়। মাছের আষ্টে গন্ধ বাতাসে পাওয়া যাচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে মাছের ভেরি পর্যন্ত পৌঁছাতে পারলে অন্তত মাথা গোজার একটা ঠাঁই হবে, কিন্তু ঝড় বৃষ্টি জোর বেগে এসেছে। এদিকে পায়ের নিচে আবার এঁটেল মাটি, তাড়াতাড়ি আবার হাঁটা যায় না। রাস্তার দূরে দূরে 2-1টা আলো জ্বলতে দেখা যাচ্ছিল, বোধহয় লোডশেডিং হয়েছে কিংবা বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। চারিদিকে নিঝুম অন্ধকার। কাশীনাথ নিজেকে কেমন অসহায় বিপর্যস্ত বোধ করতে লাগলেন। গভীর ঠান্ডা শরীরের অন্তঃস্থলে প্রবেশ করেছে। তাড়াতাড়ি হাঁটতে গেলে পা পিছলে যাচ্ছে। অন্তত একটা ছাতা থাকলে কিছু একটা উপায় ছিল, কিন্তু এই হাওয়ায় ছাতাও সামলানো দায়। সে যা হোক, এই সময় একটা প্রচণ্ড বিদ্যুৎ ঝলকে কাশীনাথের চোখ পড়ল ডান দিকের রাস্তায় অদূরে একটা পুরানো ভাঙা বাড়ির দিকে। অন্ধকারের মধ্যে একটু লক্ষ্য করতে দেখতে পেলেন ভাঙা বাড়ির মধ্যে একটা আলো জ্বলছে। বোধহয় কাচের জানালা আছে, আর সেই জানালা দিয়ে ওতে ক্ষীণ আলো দেখা যাচ্ছে। কোনো কিছু না ভেবে এক দৌড়ে কাশীনাথ সেই বাড়ির সামনের বারান্দায় গিয়ে উঠলেন। পুরনো এক কোঠা বাড়ি, সামনে পুরনো আমলের মতো বড় চওড়া বারান্দা। বারান্দায় উঠে কাশীনাথ কিছুটা স্বস্তি পেলেন। সামনেই একটা ঘর, তাতে কোনো লোক আছে বলে মনে হচ্ছে না, তবে একটা খোলা দরজা দিয়ে একটু আলো দেখা যাচ্ছে। বোধহয় ঘরের কোথাও একটা লণ্ঠন জ্বলছে, তারই আলো কাশীনাথ রাস্তা থেকে দেখতে পেয়েছিলেন। এই সময় আরেকবার প্রচণ্ড বিদ্যুতের ঝলকানিতে কাশীনাথে দেখতে পেলেন বারান্দার দেওয়ালে আলকাতরা দিয়ে মোটা মোটা টানে লেখা আছে 13। নিজের ভাগ্যকে এতক্ষণ দোষ দিচ্ছিলেন কাশীনাথ, এবার মনে হলো ভাগ্যটা অতটাও খারাপ নয়। বাড়িটা এত সহজে পেয়ে যাবেন সেটা তিনি ভাবেননি। দুবার দরজা ঠকঠক করে কোনো সাড়া শব্দ না পেয়ে কাশীনাথ খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে গেলেন। ঘরে এক কোণে লণ্ঠন জ্বলছে। ঘরের ভেতরে কতগুলো ভাঙা চেয়ার, তক্তপোষ, কয়েকটা পুরনো আলমারি ভর্তি বই। কাশীনাথ ঘরে ঢুকতেই হঠাৎ ভেতরের দিক থেকে একটি ব্যক্তির আবির্ভাব হলো। লোকটাকে দেখে কেমন একটা খটকা লাগলো কাশীনাথের। লোকটা যেন হাঁটছে না, কেউ তাকে হাঁটাচ্ছে, যেমন পুতুল নাচে পুতুলকে নাচায়। মরা মাছের মতো চোখ। লোকটাকে দেখে ভালো লাগলো না কাশীনাথে। তাড়াতাড়ি চিঠিটা দিয়ে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়া যায় ততই ভালো, কিন্তু বাইরেও তো এখন ভীষণ দুর্যোগ। চিঠিটা ঝোলা থেকে বার করে আগন্তুকের দিকে এগিয়ে দিতেই আগন্তুক কাশীনাথকে জিজ্ঞেস করলো, কার চিঠি? খামের ঠিকানায় আরেকবার দেখে নিয়ে কাশীনাথ বললেন, চাঁদুবাবুর চিঠি। চাঁদুবাবুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। চাঁদুবাবু আজকাল দেরি করে আসেন। আপনি চিঠিটা রেখে দিন না। চিঠিটা আমি রেখে দিতে পারি, কিন্তু আপনার কি হবে? কাশীনাথ চিন্তিত হয়ে বললেন, আমার আবার কি হবে? দাঁড়ান দেখি। তারপর বারান্দায় উঁকি দিয়ে রামলাল বলে কাকে ডাকতে লাগলেন। একটু পরে রামলাল এলো, কিন্তু সে হুবহু প্রথম ব্যক্তিটির মতো দেখতে।
তাকে ফিস ফিস করে প্রথম ব্যক্তি কিসব যেন বললেন। তখন রামলাল কাশীনাথকে বলল, আপনাকে চাঁদুবাবুর জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে প্রায় এইরকম দেখতে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হলো। বাড়ির ভেতরের দিক থেকে সেও এদের সঙ্গে নিচু গলায় সলা পরামর্শ করে বলল, আপনাকে চাঁদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে। এইভাবেই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একজন একজন করে ঘরে এলো, আর ঘর তাতে প্রায় ভরে গেল। সকলেই সেই একই রকম সলা পরামর্শ করে, তারপর বলে যায় এক কথা, চাঁদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে, চাঁদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে, চাঁদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে। যতবারই একজন ঢোকে কাশীনাথ ভাবেন এই বুঝি চাঁদুবাবু, কিন্তু তা নয়। এদিকে বাইরে বৃষ্টি ধরে এসেছে, দূরে কাছে দু একটি ইলেকট্রিকের আলো জ্বলে উঠেছে, অর্থাৎ বিদ্যুৎ ফিরে এসেছে। তবে এই বাড়িতে বিদ্যুৎ নেই, তা না থাক যথেষ্ট হয়েছে। কাশীনাথ আর অপেক্ষা করবেন না, এখান থেকে বেরিয়ে যেতেই হবে। খুবই ভয়াবহ পরিবেশ। মনে মনে সব ব্যাপারটা ভেবে নিয়ে কাশীনাথ এদের বললেন, দেখুন, আপনাদের ওই চাঁদুবাবুর জন্য আমি আর অপেক্ষা করতে পারবো না। এই রইল চাঁদুবাবুর চিঠি। সামনের একটা ভাঙা টেবিলের ওপর চিঠিখানা রেখে কাশীনাথ বেরোচ্ছিলেন, এমন সময় বাইরের জলে ডোবা মাঠে শব্দ শোনা গেল। ছপাক করে হেঁটে কে যেন আসছে। ঘরের সবাই প্রায় সমস্বরে একসঙ্গে চেঁচিয়ে উঠল, যাচ্ছেন কোথায় মশাই? পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। চাঁদুবাবু এসে গেছে। যাচ্ছেন কোথায়? যাচ্ছেন কোথায়? কোথায় পাওয়া যাচ্ছে? শব্দ পাওয়া যাচ্ছে। ওই তো শব্দ পাওয়া যাচ্ছে। ওই তো শব্দ পাওয়া যাচ্ছে। ঠিক তখনই লণ্ঠনটা যেদিকে চলছে সেই দেওয়ালে একটা বড় ফটোর দিকে চোখ পড়ল কাশীনাথের। একজন মধ্যবয়সী মোটা সোটা মানুষের আবক্ষ ছবি। ছবির নিচে লেখা, চাঁদুবাবু, জন্ম 7ই বৈশাখ 1350, মৃত্যু 1 পৌষ 1461। সঙ্গে সঙ্গে কাশীনাথের মনে হলো, সর্বনাশ, আজকেই তো 1 পৌষ। তার মানে 3 বছর হলো চাঁদুবাবু মারা গেছেন। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে বারান্দা এক লাফে ডিঙিয়ে বৃষ্টির মধ্যে সামনের মাঠ ধরে ছুটতে লাগলেন কাশীনাথ। সে ছোটার বিরাম নেই। যতই জোরে ছোটেন, পেছনের জলে ভেজা পায়ের ছপাক ছপাক শব্দ চাঁদুবাবুর ঠিক পিছনেই আসছেন। গপ্প লেনে আজ আপনারা শুনলেন তারাপদ রায়ের লেখা চাঁদুবাবু। গল্প পাঠে অঙ্কনশ্রী হালদার। সাউন্ড ডিজাইনিং অ্যান্ড পাবলিসিটি ডিজাইনিং টিম গপ্প লেন। সমগ্র পর্ব পরিচালনায় অঙ্কনশ্রী হালদার। আগামী সপ্তাহে আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে টিম গপ্প লেন। শুনতে থাকুন গপ্প লেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।